হ্যালো, আজকে ঠিক 5টার কথা মতো এসে গেছি লাইভে। আজকে আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে। এছাড়া বৃহস্পতি গোচরকালে কীরকম কী রেজাল্ট দেবে সেটা আমি আজকে আলোচনা করব এবং কিছু জন্মছক নিয়ে আলোচনা করব। যারা দিয়েছিলেন, হ্যালো সবাইকে আছেন, একটু কমেন্ট করবেন কারা কারা লাইভে জয়েন করেছেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবং যাদের ডেট অফ বার্থগুলো নিয়ে আলোচনা করব তারাও যদি থাকেন তাহলে আমার একটু বলতে সুবিধা হবে, বা তারা একটু রেসপন্স করলে আমার তাদের ডেট অফ বার্থগুলো নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে যাদের সবার আমি ডেট অফ বার্থ প্রথমেই বলছি, প্রচুর জন ডেট অফ বার্থ দিয়েছেন, কিন্তু সবাইকে আমি আজকে বলতে পারবো না, কারণ অবশ্যই সময় লিমিটেড, আমাকে তাই সেই সময়ের মধ্যে করতে হবে। তো আমি এখান থেকে 5 জনকে সিলেক্ট করেছি। এই 5 জনের ডেট অফ বার্থ নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই প্রশ্নগুলো ঠিকঠাক বলতে পারবো। আচ্ছা, সাউন্ড কি ঠিকঠাক আসছে? সাউন্ড আসছে কিনা একটু আমাকে কেউ কমেন্ট করে জানালে ভালো হয় যে সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা, আজকে যাদের যাদের ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করবো সেগুলো হলো পূজা বাগ, তনুশ্রী হাজরা, প্রীতম আচার্য, প্রসেনজিৎ দত্ত এবং সৌমিক কর্মকার। আবারও বলছি, পূজা বাগ, তনুশ্রী হাজরা, প্রীতম আচার্য, প্রসেনজিৎ দত্ত এবং সৌমিক কর্মকার। এনারা আছেন লাইভে? আমার মনে হয় এনারা নেই। আমাকে একটু সাউন্ডটা আসছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। সুমনা দেখছে, হাই সুমনা। আচ্ছা, এরা মনে হয় এই মুহূর্তে নেই, তো আমি তাহলে গোচরে চলে যাই। বৃহস্পতির গোচর কীরকম কী রেজাল্ট দেবে সেটা আজকে প্রথমেই শুরু করি। প্রথমেই বলি, বৃহস্পতি এই সময় আছে মিথুন রাশিতে। তো সব থেকে যেটা ভালো হবে, মিথুন রাশির জাতকদের এই সময়টা খুবই শুভ যাবে। এবং তার সাথে সাথে যারা আষাঢ় মাসে জন্ম নিয়েছেন, মানে যাদের এই আষাঢ় মাসে, বাংলার আষাঢ় মাসে জন্ম, তাদেরও এই সময়টা ভীষণ ভালো যাবে। তাদের পিতার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং আর্থিক দিক দিয়েও তাদের সময়টা খুব ভালো যাবে এবং সমাজে নাম সুনাম এইসব প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়বে এবং পদমর্যাদা বাড়তে পারে সমাজে। এছাড়াও আসি মিথুন রাশিতে। মিথুন রাশি যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু একটা খুব ভালো বিয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া টাকা পয়সার দিক দিয়েও কিন্তু এই সময়টা খুবই ভালো যাচ্ছে। বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে, বৃহস্পতি আগামী 1 বছর মিথুন রাশিতে থাকবে। তো মিথুন রাশির এই সময়টা খুবই শুভ বলে মানা হচ্ছে। এবং তার সাথে মিথুন রাশির সাথে সাথেও যে রাশিগুলো বৃহস্পতি ভালো প্রভাব দেবে সেটা হলো ধনু রাশি। যেহেতু ধনু রাশির সমসপ্তমে বৃহস্পতি অবস্থান করছে, তাও এদেরও ধনু রাশি বা ধনু লগ্নের জন্য এই সময়টা খুবই শুভ বলে মানা হচ্ছে। এবং ধনু রাশি, এবং আমি আবারও মেনশন করছি ধনু লগ্ন, এদের কিন্তু বিয়ের একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই 1 বছর সময় যদি ভালোভাবে ঠিকভাবে ইউটিলাইজ করেন তাহলে কিন্তু এদের বিবাহের সম্ভাবনা খুব তৈরি হচ্ছে এবং বিবাহ এদের হয়ে যেতে পারে এই 1 বছরের মধ্যে। যারা খুব বেশি রকম বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন তাদের কিন্তু এই সময়টা ভীষণই ভালো, এরা বিয়ের জন্য চেষ্টা করতে পারে। এছাড়া ধনু রাশি লগ্নের দিক দিয়ে আর্থিক দিক দিয়ে ভালো থাকবে এবং এরা যদি পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান সেটাও কিন্তু এদের জন্য খুব ভালো হবে, ধনু রাশি লগ্নের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে রাশি আসবে বৃহস্পতির গোচরে সেটা হলো তুলা রাশি এবং কুম্ভ রাশি। তুলা এবং কুম্ভ এই দুটো রাশির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি মারাত্মক শুভ ফল দেবে এই 1 বছরের মধ্যে। এদেরও নানা রকম আর্থিক দিক দিয়ে সুবিধে হবে। প্রপার্টি যদি এরা কিনে থাকেন তাহলেও কিন্তু সেটা খুব ভালো হবে। ঠিক আছে, প্রপার্টির ক্ষেত্রেও ভালো হবে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালো হবে। তুলা এবং কুম্ভ রাশি এই দুটো রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই গোচরটা খুবই শুভ বলে মানা হচ্ছে। ঠিক আছে, আমি দেখে নিই। থ্যাংক ইউ সুমনা। আচ্ছা, এখনো কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানাবেন।
হয় সাউন্ড একটু আমাকে জানাবেন, যদি এখন একটু সাউন্ডের প্রবলেম হয় কেউ একটু জানাবেন দয়া করে। থ্যাংক ইউ জাহ্নবী। আচ্ছা, সাউন্ডের ব্যাপারে কি এখনো প্রবলেম হচ্ছে না সাউন্ডটা ঠিক আছে? একটু কেউ আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা কি ঠিক আছে? একটু আমাকে জানাবেন, নাহলে আমি বুঝতে পারছি না সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে আমি প্রেডিকশানে ঢুকতে পারবো। আচ্ছা, মনে হচ্ছে এখনো প্রেডিকশন যাদের যাদের করবো বলেছিলাম তারা কেউ অন নেই, তো আমি বৃহস্পতি নিয়েই একটু আলোচনা করে নিই। তো প্রথমেই আসছি মেষ রাশির ক্ষেত্রে। এই সময় মেষ রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে, ঠিক আছে? তো তৃতীয় বৃহস্পতির অবস্থানটা খুব একটা শুভ বলে মানা হয় না। তো মেষ রাশির ক্ষেত্রে এই সময় মানে সময়টা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলবে। অর্থনাশের আশঙ্কা দেখা যাচ্ছে, টাকা পয়সা বাজেভাবে খরচা হবে এবং যে স্থানচ্যুতি আমরা যেটাকে বলি, মানে স্টেবিলিটির কিন্তু এদের প্রবলেম দেখা দেবে এবং টাকা পয়সা বাজে রকমভাবে খরচা হবে, স্টেবিলিটির কিছু প্রবলেম দেখা যাবে, ঠিক আছে? বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। তো এই মুহূর্তে দ্বিতীয় বৃহস্পতির অবস্থানটা বৃষ রাশির জন্য শুভ বলে মানা হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা শুভ যাবে যতদিন এদের দ্বিতীয় মানে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে। এই সময় এদের অর্থ লাভের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরিবারের মধ্যে প্রিয় পাত্র হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে? যাদের দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল, পারিবারিক কলহ চলছিল, বৃষ রাশিদের কথা বলছি, তাদের কিন্তু এই পারিবারিক কলহটা এই সময় মিটে যাবে এবং পরিবারে একটা সুখের সময় বিরাজ করবে এবং এমনও হতে পারে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং পরিবারে কোনো নতুন অতিথির আগমন কিন্তু এই সময় হতে পারে। বৃষ রাশিদের কথা বলছি। মিথুন রাশিতে আগেই বলে দিয়েছি, মিথুন রাশিদের এই সময়টা সব থেকে শুভ বলে মানা হচ্ছে। আর্থিক দিক দিয়ে যেরকম শুভ হবে, কর্মক্ষেত্রেও শুভ হবে মিথুন রাশির ক্ষেত্রে। যারা আরেকটা এখানে কথা বলি, যারা এই সময় ডেট অফ বার্থ দিচ্ছেন, আমি যেহেতু লাইভে আমার কোনো অ্যাসিস্ট করার মতো কেউ নেই, তো এই সময় আমি ডেট অফ বার্থটা একটু আমি চেক করে দেখে উঠতে আমার বলতে প্রবলেম হবে। আমার আগে যে পোস্টটা করেছিলাম সেই পোস্টে যারা ডেট অফ বার্থ দিয়েছেন আজকে আমি তাদেরই আলোচনা করব। আবার আমি কোনো দিন যেদিন লাইভ আসবো আমি সেটা আগে থেকে বলে দেবো এবং তারা তখন ডেট অফ বার্থটা আমাকে দিয়ে রাখবেন, তখন সেই সময় আমি তাদের ডেট অফ বার্থটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যদিও আজকে যারা ডেট অফ বার্থ দিয়েছিলেন অনেকেই দিয়েছিলেন, কিন্তু আমি আজকে সবার ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করতে পারছি না, কারণ বুঝতেই পারছেন সময় সীমিত। আজকে আমি মাত্র 5 জনকে সিলেক্ট করেছি, 5 জনের ডেট অফ বার্থ নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এবার আসি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে। তো এই দ্বাদশে বৃহস্পতির অবস্থানটা খুব একটা শুভ বলে মানা হয় না। তো এই সময় এদের জমা অর্থ কিন্তু খরচা হয়ে যেতে পারে, যেগুলো অনেকদিন ধরে জমা সম্পত্তি আছে সেগুলো বিক্রি হতে পারে, মানে সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে এবং পরিবারের ক্ষেত্রেও এবং শরীরের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়। শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে, জন্ডিস, ফ্যাটি লিভার এগুলো হতে পারে এবং সব থেকে বেশি যেটা এদের সমস্যা হবে, প্রচুর ভুলভাল কারণে এদের অর্থ খরচা হবে এবং কিছুটা এদের নিজের কারণেও এরা অর্থ খরচা করবে এবং শারীরিক দিক দিয়ে নানা সমস্যার সম্মুখীন হবে, ঠিক আছে? এবার আসছে সিংহ রাশিতে। সিংহ রাশি যেহেতু একাদশে বৃহস্পতি অবস্থান করছে, তো সিংহ রাশির ক্ষেত্রে এই সময়টা খুবই শুভ বলে মানা হচ্ছে। একাদশে বৃহস্পতি এদের সমস্ত কাজে সাফল্য দেবে, এরা সমস্ত কাজে সফলতা লাভ করবে। যেহেতু
একাদশে বৃহস্পতি সফলতা দেয়। তো এদের যদি কোনো কাজ অনেক দিন ধরে আটকে থাকে, সেরকম কোনো কাজ কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশিদের ক্ষেত্রে। এরপর আসি কন্যা রাশিদের ক্ষেত্রে। কন্যা রাশিদের ক্ষেত্রে দশমে বৃহস্পতি অবস্থান করছে। তো দশমে বৃহস্পতি কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, আবার কিছু ক্ষেত্রে শুভ ফল দেয়। এবার এখানে নিজে যেহেতু বৃহস্পতি কন্যা রাশিদের জন্য খুব একটা শুভ গ্রহ বলে ধরা হয় না, এবং মিথুন রাশিও যেহেতু বৃহস্পতির খুব একটা শুভ ভাব নয়, মানে শুভ ঘর নয়, জায়গা নয়, তো কন্যা রাশির ক্ষেত্রে দশমে বৃহস্পতি কিছু ক্ষেত্রে এদের সমস্যা সৃষ্টি করবে। কিছু কাজ এদের আটকে দেবে, হওয়া কাজে বাধা দেবে, এবং যেটা হয়তো আলটিমেটলি হয়ে যাবার কথা সেটাকে অনেক ডিলে করিয়ে দেবে। এবং সব থেকে বড় কথা, এদের যে ডিজায়ার রয়েছে, এদের যে অনেকদিন ধরে ইচ্ছা পূরণ, মানে ইচ্ছা রয়েছে, সেগুলো কিন্তু পূরণে বাধা আসবে। সমস্ত কাজে এদের যেগুলো মানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেগুলো কমপ্লিট হতে কিন্তু এদের সমস্যা দেবে। তুলা রাশির কথা আগেই বলেছি, তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান খুবই শুভ বলে মানা হচ্ছে। এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ বলে মানা হচ্ছে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মৃত্যুতুল্য পীড়া দিয়ে থাকবে। এই যে 1 বছর সময়টা বৃশ্চিক রাশির জন্য একদমই শুভ বলে মানা হচ্ছে না। এই সময় বৃহস্পতি মৃত্যুতুল্য পীড়া দেবে, এবং কোনো কিছুতে আটকে যাওয়া, সেটা হতে পারে কর্মের দিক দিয়ে, যেটা কর্মে অনেক দিন ধরে হয়ে যাবার কোনো যোগ তৈরি হচ্ছে, সেটা আটকে যেতে পারে। বা ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে, সেটা হঠাৎ কোনো কারণে আটকে যেতে পারে। বা কোনো একটা টাকা, ভারী অ্যামাউন্টের টাকা আপনি কোথা থেকে পান, সেটা পেতে প্রবলেম হতে পারে, সেটা আটকে যেতে পারে। তো বৃশ্চিক রাশির জন্য এই সময়টা একদমই শুভ বলে মানা হচ্ছে না। ঠিক আছে, বৃশ্চিক রাশির লোকেরা একটু সাবধানে থাকবেন। এদের নানা রকমভাবে শারীরিক মানসিক কষ্ট কিন্তু এই সময় দেখা যাবে। তো বৃশ্চিক রাশিদের জন্য আমি বিশেষ রূপে এই সময় সাবধানতা অবলম্বন করতে বলবো। ঠিক আছে, একটু আমি এই সময় কমেন্টগুলো করে নিই। আচ্ছা, এবার আসি ধনু রাশিতে। ধনু রাশি আমি আগেই বলে দিয়েছি যে ধনু রাশির জন্য এটা খুব ভালো সময়। বিবাহের ক্ষেত্রে এদের একটা খুব ভালো বিবাহের যোগ তৈরি হচ্ছে, এবং পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য এটা খুব ভালো সময়। এবং ওভারঅল সব দিক দিয়ে ধনু রাশি কিন্তু এই সময় সাফল্য দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে এদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সব থেকে মেন জিনিস যেটা, এদের বিয়ের জন্য খুব একটা মানে খুব ভালো যোগ তৈরি হচ্ছে। যারা অনেকদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তারা কিন্তু এই সময় যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আসি হচ্ছে মকর রাশিতে। মকর রাশির জন্য বৃহস্পতি এই গোচরটা খুব একটা শুভ ফল দেবে না। নানা রকম পীড়া দেবে, অর্থ সমস্যা দিতে পারে, এবং বৃহস্পতি মেন যেটা দেবে, শারীরিক সমস্যা কিন্তু মকর রাশির লোকেদের জন্য দেবে। তো মকর রাশিদেরও আমি বৃশ্চিক রাশিদের মতো একটু সাবধানে থাকতে বলবো, কারণ এদের এই সময়টা শারীরিক কারণে নানা অর্থ খরচা হতে পারে, এবং শরীরে কোনো রকম জটিল রোগ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, হজম সংক্রান্ত সমস্যা মানে পাকস্থলী রিলেটেড কিন্তু ইস্যু এই সময় হতে পারে। কুম্ভ রাশি আমি বলে দিয়েছি যে কুম্ভ রাশিদের জন্য এই সময়টা শুভই বলে মানা হচ্ছে, এবং কুম্ভ রাশি বৃহস্পতির গোচর ফল শুভ দেবে। এবার আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এই সময় কিছুটা শুভ এবং কিছুটা অশুভ ফল দেবে। ঠিক আছে, এদের মানসিক দিক দিয়ে কিছুটা মন বিক্ষিপ্ত থাকবে, মন চঞ্চল থাকবে, কোনো কাজে এরা মন স্থির করতে পারবে না। ঠিক আছে, কিন্তু তার সাথেও এদের কিছুটা গৃহে কিন্তু মোটামুটি শান্তি বজায় থাকবে।
শুভ ফল বলতে আমি এটাই বলবো, গৃহে শান্তি বজায় থাকবে, মায়েরও শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, কিন্তু এদের মানসিক দিক দিয়ে নানা রকম সমস্যা হবে। এরা কিছুতেই মন কোনো কাজে ঠিক করতে পারবে না, মন নানা কাজে এদের বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। আর মীন রাশির যেহেতু অলরেডি 7.5 চলছে, তো মীন রাশির যেহেতু 7.5 অলরেডি চলছে, তাই মীন রাশিদের এই সময়টা আমি বিশেষ রূপে সাবধান থাকতে বলবো, এবং এদের মানসিক দিক দিয়ে নানা কষ্ট কিন্তু এই বছরটা দেখা দেবে, এবং এদের নানা রকম মানসিক টানা পড়ে অত্যন্ত বেশিভাবে এই সময়টা দেখা দেবে। সেটা কিন্তু ইঙ্গিত করছে বৃহস্পতির দিক দিয়েও, এবং শনি যেহেতু নিজে এখানে মীন রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে, শনির দিক দিয়ে তো মানসিক কষ্ট এদের হবেই। তার সাথে বৃহস্পতিও যেহেতু এখানে এখন মিথুন রাশিতে অবস্থান করছে, তো বৃহস্পতি শনি দুটো গ্রহের প্রভাবেই কিন্তু এদের মানসিক নানা রকম সমস্যা তৈরি হবে। তো কোনো কাজে এরা ঠিকভাবে মন লাগাতে পারবে না, এবং নানা রকমভাবে মন এদের বিক্ষিপ্ত হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি চলে আসবো প্রেডিকশানে। আচ্ছা, আজকে যাদের যাদের আমি প্রেডিকশন করব, আমি তাদের নামগুলো আরেকবার বলে দিচ্ছি। পূজা বাগ, তনুশ্রী হাজরা, প্রীতম আচার্য, প্রসেনজিৎ দত্ত এবং শ্রমিক কর্মকার। আবারও বলছি, পূজা বাগ, তনুশ্রী হাজরা, প্রীতম আচার্য, প্রসেনজিৎ দত্ত এবং শ্রমিক কর্মকার। এই 5 জন যদি থাকেন আমাকে একটুখানি রেসপন্স করবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আসি পূজা বাগের কাছে। পূজা বাগের ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1997, সময় হচ্ছে 15:55, মানে বিকেল 3:55, এবং প্লেস হচ্ছে হাওড়া, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলি পূজা বাগের ছকে কিন্তু একটা কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষটা কিন্তু যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিন্তু কোনো রকম প্রবাবিলিটি এই ছকে যাই হয়ে থাকুক সেটা কিন্তু বাইরে বার হবে না, ঠিক আছে। তো কাল সর্পদোষের জন্য এই সর্বকাজে বাধা চলে আসবে, যে কোনো কাজ সময় ডিলে হয়ে যাবে। প্লাস এখানে একটা শনিকেতু মানে সাধু সর্প আমরা যে যোগটা বলি সেটা রয়েছে, সেটার জন্য এর কর্মে সমস্যা হবে, এবং এই শনিকেতুটা যেহেতু দশমে রয়েছে, তো বারবার কর্ম পরিবর্তন, কর্মে সমস্যা এবং কর্মে ছেদ আসবে। তো এই দুটো যোগ আপনাদের কাটাতে হবে। পূজা বাগ এখানে আছেন তাহলে রেসপন্স করবেন, এই দুটো যোগ কিন্তু কাটাতে হবে। এই দুটো যোগ যতক্ষণ না কাটাবেন, বাকি ছক আপনার যত ভালোই থাক কিছু কাজ করবে না। তো কাইন্ডলি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখে কনসাল্ট করে এই দুটো যোগ একটু কাটিয়ে নেবেন। প্লাস এখানে একটা মঙ্গল রাহুর যোগ আছে যেটা প্রচণ্ড মাথা গরম করাবে। তো এখানে এই যোগটারও কিন্তু প্রতিকার দরকার। এই ছকটার মানে প্রচুর ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো প্রতিকার করে নিলে আমার মনে হয় যে এই ছকটার জীবনে উন্নতি করতে গেলে ভালো হবে, কিন্তু তার আগে এই প্রতিকারগুলো কিন্তু এই ছকে করিয়ে দিতে হবে। এরপরে আসছি প্রসেনজিৎ দত্ত। প্রসেনজিৎ দত্ত ডেট অফ বার্থ হচ্ছে 10/6/1987, সময় হচ্ছে 22:32, মানে হচ্ছে রাত্রি 10:32 PM, আর প্লেস হচ্ছে শ্রীরামপুর। আচ্ছা, প্রসেনজিৎ দত্ত রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, অনুরাধা নক্ষত্র, ঠিক আছে। এখানে একটা চন্দ্র শনির বিষযোগ হয়ে আছে, যে কারণে মানসিক রূপ দিয়ে নানা রকম সমস্যা দেখা যাবে, নানা রকমভাবে অ্যাংজাইটি, স্ট্রেস এবং মনে সুখ শান্তির অভাব দেখা যাবে। তো আমি প্রসেনজিৎ দত্তকে বলবো এই যোগটা অবশ্যই কাটাবেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে কাটাবেন, যাতে এই প্রবলেম মানে মনে শান্তি না থাকলে আমাদের ছকে যত ভালোই যোগ থাকবে, আমাদের জীবনে যাই ভালো ঘটে থাকুক, কোনো কিছুতেই আমরা শান্তি পাবো না। তো সেই জন্য আমাদের সবসময় মন ঠিক রাখা দরকার। তো এই 20 যোগ যাদেরই ছকে হয়ে আছে, মানে শুধু প্রসেনজিৎ দত্ত নয়, যাদেরই ছকে হয়ে আছে, আমি তাদের বলবো যে আগে এই 20 যোগ যদি ছকে হয়ে থাকে, বিশেষ করে শনি চন্দ্রের যোগ, এটা অন্যতম খারাপ যোগ হিসাবে মানা হয়। তো শনি চন্দ্রের যোগ যদি কারোর ছকে হয়ে থাকে অবশ্যই প্রতিকার করবে।
প্লাস এখানে চন্দ্রের আশেপাশে কোনো গ্রহ নেই, যেটা কেমদ্রম যোগও তৈরি করছে। তো এখানে কি হবে, ভীষণ একটা মানে মনের চাঞ্চল্য ভাব আসবে, কিছুতেই মন স্থির করতে পারবেন না। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিকার করার বিশেষ প্রয়োজন। প্লাস এখানে একটা গুরুচণ্ডালী দোষ যোগ রয়েছে, যদিও বৃহস্পতি এখানে স্বক্ষেত্রে রয়েছে, তো গুরুচণ্ডালী দোষের প্রভাবটা এখানে অতটাও বেশি দেখা যাবে না, যেহেতু বৃহস্পতি এখানে বেশি পাওয়ারফুল। কিন্তু তাও বলবো যে এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে এগুলো প্রতিকার করিয়ে নিই, তাতে কিন্তু জীবনে যে প্রবাবিলিটিগুলো রয়েছে, পসিবিলিটিগুলো রয়েছে, যেটা জীবনে ভালো হতে পারে, সেগুলো কিন্তু অনেক স্মুথ ওয়েতে ভালো হবে। ঠিক আছে? হাই কুনাল। অনন্যা রয়, তুমি একদমই মন খারাপ করো না। নেক্সট দিন আমি যেদিন লাইভে আসব তুমি থাকবে, অবশ্যই আমি তোমার ছকটা নিয়ে আলোচনা করব। আজকে অলরেডি আমার 5 জন সিলেক্টেড হয়ে গেছে, তো আমি বলতে পারছি না, তুমি একদমই মন খারাপ করো না। নেক্সট দিন আমি নিশ্চয়ই তোমারটা বলার চেষ্টা করব। আচ্ছা অমিত, ভয়েসটা ক্লিয়ার আসছে না, কি জানি ভয়েসটা কেন ক্লিয়ার আসছে না। চেষ্টা করছি, হয়তো নেটওয়ার্কের ইস্যু হতে পারে, বুঝতে পারছি না কেন ক্লিয়ার আসছে না। আচ্ছা সুমন্ত সাউ, না সুমন্ত সাউ, আচ্ছা আপনি কমেন্ট করেছেন, কিন্তু আরও অলরেডি অনেকে কমেন্ট করেছেন, তো আমি সেখান থেকে 5 জনকেই সিলেক্ট করতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, আবার নেক্সট দিন কমেন্ট করবেন। আমি চেষ্টা করব নিশ্চয়ই, আজকে যাদের পারিনি আমি চেষ্টা করব নেক্সট দিন তাদের নিয়ে অবশ্যই বলার। ঠিক আছে? আচ্ছা শ্রমিক কর্মকার, হ্যাঁ আপনার ছকটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা সুমনা মীন রাশি, হ্যাঁ সুমনা, আমি তো বলেইছি যে মীন রাশির কিন্তু এই 1 বছর, বিশেষ করে 2.5 বছর, কিন্তু 2.5 বছরের মাঝে এই 1 বছরটা কিন্তু একটু বেশি সাবধানে থাকতে হবে, এবং যাই করো মন ঠান্ডা রাখো এবং মাথা ঠান্ডা রেখে কাজ করো। জানি না আওয়াজটা কিরকম আসছে, বুঝতে পারছি না আমি আওয়াজ কেন কষ্ট আসছে না। আচ্ছা মন ঠান্ডা এবং মাথা ঠান্ডা রেখে কাজ করো। আচ্ছা অরূপ দাস, পার্বতী না পৃথিবী কালেকশন। আচ্ছা অরূপ দাস, আজকে আমি আপনারটা বলতে পারছি না, আমি যেদিন আবার লাইভের অ্যানাউন্স করবো আপনি সেদিন সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করবো বলার। ঠিক আছে? আচ্ছা সাউন্ড ক্লিয়ার আসছে? একটু কেউ বলবে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা। আচ্ছা প্রিয়াঙ্কা তুলা রাশি, হ্যাঁ আমি বলেছি তুলা রাশির জন্য এই সময়টা কিন্তু ভালো যাচ্ছে। তুলা রাশির এই বৃহস্পতির গোচরটা কিন্তু তুলা রাশিদের জন্য শুভ ফল আনবে। এবার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু কেউ বলবে, আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। অমিত, হ্যাঁ আমি জানি ভাই তুমি খুব হেল্পফুল। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ। কখনো কখনো টিচাররাও, মানে আমাদের মতো গুরুরাও তোমাদের মতো শিষ্য পেয়ে বা স্টুডেন্ট পেয়ে আমরাও অনেক গর্বিত ফিল করি, এবং আমরাও থ্যাঙ্কফুল টু গড যে তোমাদের মতো স্টুডেন্ট আমাদের ভগবান জুটিয়ে দেয়। তো ভালো গুরু পাওয়া যেরকম ভাগ্যের ব্যাপার, ভালো স্টুডেন্ট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ঠিক আছে? তো আমি খুব হ্যাপি অ্যাকচুয়ালি তোমাদের মতো স্টুডেন্ট পেয়ে। আচ্ছা শ্রমিক কর্মকার, শ্রমিক কর্মকারের ডেট অফ বার্থ হচ্ছে 12/1/1992, সময় হচ্ছে বিকেল 4:16, প্লেস হচ্ছে বারাসাত। আচ্ছা
এখানে লগ্নে কেতু রয়েছে, প্রথম সমস্যা লগ্নে কেতু রয়েছে, যেটার জন্য শ্রমিক কর্মকার নিজেকে কিছুতেই এক্সপ্রেস করতে পারবে না, লোকে মানে নিজের মনোভাব কিছুতেই লোকের কাছে বলতে পারবে না এবং একাকিত্বে ভীষণভাবে ভুগবে। লোকজনের জন্য সমস্ত কিছু করবে, করেও কিন্তু নাম পাবে না, ঠিক আছে। লোকজনের জন্য সমস্ত কিছু একে জীবনে করতে হবে, করেও নাম পাবে না এবং লোকজনের কাছে নিজের মনের কথা ঠিকভাবে বলতে পারবে না। তো লগ্নে কেতুটা কিন্তু এই সমস্যা দেবে। প্লাস আছে রবি মঙ্গল রাহু। রবি মঙ্গল রাহুর কানেকশন কিন্তু অ্যাক্সিডেন্টে যোগ দেবে, চোট আঘাত দেবে, রক্তপাত দেবে। মঙ্গল রাহুর কানেকশন কিন্তু রক্তপাত, চোট আঘাত দেবে এবং রবি মঙ্গলের কানেকশন দেবে হচ্ছে ভীষণ রকমের মাথা গরম। রবি আবার বসে আছে ধনু রাশিতে, অগ্নি রাশিতে রবি মঙ্গল দুজনেই বসে আছে, তো ভীষণ মাথা গরম হবে, রাগ হবে, জেদ হবে এবং তার সাথে চোট পাট, মানে ইনি হচ্ছে হাত থাকতে মুখে কেন কথায় বিশ্বাসী। তো আমি বলবো যে আপনি এত মাথা গরম করবেন না, যে কোনো ডিসিশন ভেবে চিনতে ঠান্ডা মাথায় নেবেন, মানে মাথা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রাখলে দেখবেন আমাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু অনেকটা সলভ হয়ে যায়। রাগ করে চট করে জেদের মাথায় কিন্তু আমরা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারি না বা নেওয়া উচিত নয়। তাই আমি এনাকে বলবো আপনি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং ছকটা ওভারঅল আপনার ভালোই, কিছু ছোটোখাটো টুকটাক সমস্যা রয়েছে, এগুলো একটু কোনো ভালো জ্যোতিষের কাছ থেকে রেমেডি করে নেবেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু ভালো হবে। কারণ এই ছকে অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সাথে ছোট ছোট কিছু প্রবলেম রয়েছে, তো সেগুলো একটু আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে রেমেডি করে নেবেন, তাহলে কিন্তু আপনার চলার পথ অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছি আমরা তনুশ্রী হাজরা। তনুশ্রী হাজরার ডেট অফ বার্থ হচ্ছে 4/11/1981, সময় হচ্ছে বিকেল 4:20 এবং প্লেস হচ্ছে হাওড়া। আচ্ছা, তনুশ্রী হাজরার ছকে একটা কালসর্প দোষ আছে, ঠিক আছে। আমি আবারও বলছি, কালসর্প দোষ যাদের ছকে থাকে তারা যতক্ষণ না এই কালসর্প দোষটার প্রপার রেমেডি করেন ততক্ষণ কিন্তু এদের ছকে যাই থাকুক, যত ভালো যোগী থাকুক, যত ভালো সম্ভাবনাই থাকুক, সেগুলো কিন্তু কোনোটাই জীবনে সাকসেসফুল হয় না। আবারও বলছি, কালসর্প দোষের যদি প্রপার রেমেডি না করা হয় তাহলে ছকে যত ভালো ভালো সম্ভাবনাই থাকুক সেগুলো কিন্তু প্রপারলি সাকসেসফুল হয় না। কালসর্প দোষটা কি হয়? কালসর্প দোষটা হচ্ছে একটা সাপ যেটা বাকি গ্রহগুলোকে বেঁধে দেয়, তো গ্রহগুলোর ভালো গুণ সেগুলো প্রকাশ করতে পারে না, খারাপ গুণও প্রকাশ করতে পারে না, তো বেসিক্যালি সমস্ত গ্রহগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। তো ভালো খারাপ কোনোটাই প্রকাশ করতে না পেরে গ্রহগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে যেটা হয় গ্রহগুলো যেরকম ভালো গুণ প্রকাশ করতে পারে না, আমাদের জীবনে ভালো সম্ভাবনাগুলো ডিলে হয়ে যায় বা ভালো সম্ভাবনাগুলো থাকলেও সেগুলো ঠিকঠাক রূপে এক্সিকিউট হয় না। তো সেই সম্ভাবনাগুলো মানে আমাদের জীবনে ফেরানোর জন্য কিন্তু কালসর্পদোষের প্রপার রেমেডি করার খুব প্রয়োজন। প্লাস একটা চন্দ্র কেতুর যোগ রয়েছে, তো চন্দ্র কেতুর যোগ কিন্তু মানসিকভাবে ভীষণ রকমের অ্যাংজাইটি দেবে, টেনশন দেবে, দুশ্চিন্তা দেবে, হতাশাও দেবে। তো এই চন্দ্রকেতুর যে গ্রহণ যোগটা বললাম, এই চন্দ্রকেতুর গ্রহণ যোগ আর এই কালসর্পদোষ, এই দুটো দোষের কিন্তু রেমেডি করা খুব ভীষণ রকমভাবে দরকার। আচ্ছা, আমি আরেকবার একটু কমেন্ট করে নিই কে কি কমেন্ট করছে। আচ্ছা, শ্রমিক কর্মকার, হ্যাঁ, হাত থাকতে মুখ কেন, কিন্তু আপনি একদমই চালাবেন না, আপনার পক্ষে কিন্তু এটা আপনার ক্ষতি করে আনবে, আপনার লাভ কিছু হবে না, ঠিক আছে। এবং আপনাকেই চোট আঘাত এগুলো বেশি পেতে হবে, সেটা শারীরিক দিক দিয়েও পেতে হবে এবং মানসিক দিক দিয়েও পেতে হবে, যেটা কখনোই কাম্য নয়। তাই আপনি চেষ্টা করবেন মাথা একটু কম গরম করার এবং মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করার, ঠিক আছে। হ্যালো মধুশ্রী।
আচ্ছা প্রসেনজিৎ, প্রতিকার কি হবে? প্রতিকার কি হবে সেটা তো অনলাইনে বলা সম্ভব নয়, কারণ প্রতিকারের জন্য আরও ডিটেলসে চার্ট দেখা প্রয়োজন। এটা আমরা মানে কোনোদিন অন্য কোনো প্রতিকারের ব্যাপারে যখন আমি ভিডিও নিশ্চয়ই করব, টুকটাক যেগুলো স্টোন ছাড়াও যেগুলো রেমেডি হয়, পুজো পাঠ মন্ত্র জপ ফলো করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে, একটু চেষ্টা করবেন সেগুলো ফলো করার, আমি বলে দেবো। আচ্ছা অবুঝ মরিচিকা, কর্কট রাশি, 4টে ড্রপ, অরিচ্ছা। আচ্ছা অবুঝ মরিচিকা, এখানে ডেট অফ বার্থ দিলে আমি তো এই মুহূর্তে দেখে উঠতে পারছি না। আমি সকালে যে পোস্ট করেছিলাম সেখানে যারা ডেট অফ বার্থ দিয়েছে আমি সেখান থেকে 5 জনকে সিলেক্ট করেছি এবং ওই 5 জনের ডেট অফ বার্থ নিয়ে আজকে আলোচনা করব। বাকি যারা যারা আজকে কমেন্ট করলেন তারা আমার প্রোফাইলটা একটু ফলো করে রাখবেন। আমি আবার কোনোদিন এরকম হঠাৎ করে লাইভে চলে আসব, তো সেদিন সকালে অ্যানাউন্স করে দেবো, সেই পোস্টে আমার কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো নিয়ে সেদিন আলোচনা করার। যদিও এটা আমার ফেসবুকের প্রথম লাইভ, মানে এর আগে আমি কোনোদিন লাইভে আসিনি, আজকেই প্রথম লাইভে এলাম। আমি জানি না কিরম কি হচ্ছে বা আমি কতটা ক্লিয়ার বলতে পারছি, বা কারণ আমি একটু ক্যামেরা শাই, আমি সেরকম ছবি টবি তো পোস্ট করি না, তো জানি না লাইভে কীরকম সাউন্ড আসছে, কীরকম আমি ঠিকঠাক বলতে পারছি, কারণ এটা প্রথম লাইভ। তো সবাই একটু নিজ গুণে আমাকে মার্জনা করে নেবে। আর বাকিগুলো নিয়ে তাহলে আজকে আমি আলোচনা করছি। আচ্ছা প্রীতম আচার্য, আর একজন বাকি আছেন প্রীতম আচার্য। প্রীতম আচার্য আছেন? হ্যালো দেবস্মিতা, হ্যালো। পূজা বাগ আমি অলরেডি বলে দিয়েছি। পূজা বাগ তোমারটা আমি একদম প্রথমেই বলে দিয়েছি, একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও। প্রসেনজিৎ দত্ত, প্লিজ স্টার ফার পাঠাবেন না, কারণ আমার এখানে অ্যাকাউন্ট সেট করা নেই। স্টার পাঠাবেন না, কারণ এখানে আপনারই ব্যালেন্স কাটবে, আমার এখানে কিছু ঢুকবে না, তো স্টার পাঠাবার কোনো দরকার নেই। আমি যেটা বলার এমনি বলে দিয়েছি। আর আমার অ্যাকাউন্ট নাম্বার ফেসবুকের সাথে লিঙ্ক করা নেই, তো স্টার পাঠিয়ে আমাকে কোনো লাভ নেই। ঠিক আছে, পূজা বাগ একটু রেকর্ডেড লাইভটা ফলো করবে, আমি এটা প্রথমেই বলে দিয়েছি। আচ্ছা প্রীতম আচার্য নেই সম্ভবত, তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা প্রীতম আচার্যের ডেট অফ বার্থ হচ্ছে 10/12/1995, সময় হচ্ছে বিকেল 5টা 35, প্লেস হচ্ছে হাওড়া। আচ্ছা এনারও ছকে একটা কেমোদ্রম যোগ আছে, মানে কেমোদ্রম যোগ মানে চন্দ্রের আশেপাশে কোনো গ্রহ নেই, যার ফলে ভীষণ রকমভাবে মানসিক অস্থিরতা তৈরি হয়। এরা কিছুতেই কোনো জায়গায় মন স্থির করতে পারে না, কোনো ডিসিশন ঠিকভাবে নিতে পারে না, সমস্ত কাজে সমস্ত দিকে কনফিউজড থাকে। তো এই ধরনের যোগগুলো যাদেরই ছকে আছে, দেখবেন ছক খুলে চন্দ্র দেখবেন, চন্দ্র কোথায় অবস্থান করছে এবং চন্দ্রের আশেপাশের ঘরগুলোকে দেখবেন। সেই ঘরগুলো যদি দুটোই মানে চন্দ্রের ওপরে এবং নিচে, মানে ওপরে এবং নিচে যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্রের আগের এবং পরের ঘর যদি একদম ফাঁকা থাকে, তাহলে কিন্তু কেমোদ্রম যোগ হয় এবং এটাও জ্যোতিষশাস্ত্রে খুব একটা ভালো যোগ, মানে ভালো তো একদমই নয়, মানে খারাপ যোগ বলেই মনে করা হয়ে থাকে। এই যোগের ফলে যেটা হয় সেটা হলো এরা কিছুতেই মন স্থির করতে পারে না। ঠিক আছে, সব কাজে কনফিউজড হয়ে যায়, সবসময় ছটফট করে এবং ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়। ঠিক আছে, জীবনের ডিসিশন বলুন, যে কোনো কিছুতে ডিসিশন বলুন, এদের ডিসিশন মেকিংয়ে প্রচণ্ড ধরনের প্রবলেম হয়, সবসময় কনফিউজ থাকে। তো আমি আবারও বলবো যে এই যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু অবশ্যই প্রতিকার করে নিতে হবে এনার ছকে। আর একটা খুব ভালো জিনিস আমি অনেকদিন বাদে দেখতে পেলাম, যেটা আমি সবসময় বলি, বৃহস্পতি বুধ শুক্র 3টে গ্রহের কম্বিনেশন রয়েছে, বৃহস্পতি বুধ শুক্র। তার ফলে যেটা রয়েছে, ইনি কিন্তু যদি টিচার হন বা কাউকে পড়ান তাহলে কিন্তু ইনি খুব ভালো টিচার হতে পারবেন, কারণ এনার কোনো কিছু এক্সপ্লেন করার স্কিল কিন্তু অসাধারণ হবে। বৃহস্পতি শুক্র যোগে কিন্তু জাতক যাদেরই ছকে থাকবেন তারা একটু মিলিয়ে নেবেন,
বৃহস্পতি শুক্র যোগে কিন্তু জাতক খুব ভালো টিচার হতে পারে, মানে এনাদের মতো টিচার হয়তো হাইলি আমরা কোথাও দেখতে পাবো, এনারা এত ভালো টিচার হতে পারে। মানে এনারা পুরো দুধের মধ্য থেকে সেটাকে ক্ষীর করে সেই ক্ষীরটা স্টুডেন্টদের দেবেন। তো এনাদের মতো টিচার পাওয়াও জীবনে খুব ভাগ্যের ব্যাপার। তো বৃহস্পতি শুক্রের যাদের কম্বিনেশন ছকে থাকে, তো এনাদের এক্সপ্লেন করার স্কিল কিন্তু মারাত্মক হয়। তো উনি যদি টিচিং প্রফেশনে থাকেন তাহলে কিন্তু এনার জন্য খুবই ভালো হবে, তিনি যে কোনো ব্যাপার খুব ভালো এক্সপ্লেন করতে পারেন। এটা কিন্তু ছকে প্রচণ্ড পজিটিভ পয়েন্ট, কিন্তু এই পজিটিভ পয়েন্টটা তখনই 100% পজিটিভ রেজাল্ট দেবে যতক্ষণ না মানে ইনি এই কেমোদ্রম যোগটার প্রতিকার করবেন। কারণ ইনি যদি মন ঠিক করতে না পারেন তাহলেও কিন্তু যে কোনো জিনিসে এক্সপ্লেন করতে না সমস্যা হবে। কারণ ইনি তো ডিসাইডই করতে পারবেন না যে আমি কি বলবো, কতটুকু বলবো বা কতটুকু বলতে হবে না। তো আমাদের ছকে বেশিরভাগ মানে ছকে কিন্তু প্রচুর সম্ভাবনা থাকে, ভালো ভালো যোগ থাকে, কিন্তু সেই সম্ভাবনাগুলো সেই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনার মতো যদি কোনো কিছু একটা ছোট্ট প্রবলেম ছকে থেকে যায় তাহলে কিন্তু সেই সম্ভাবনাগুলো পুরোপুরিভাবে এক্সিকিউট করতে পারে না। তাই আমি বলবো যে ছকে যদি এরকম সম্ভাবনা মানে এরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রতিকার করবেন, কারণ প্রতিকার ছাড়া আপনাদের ছকে যাই ভালো কিছু থাক সেগুলো কিন্তু পূর্ণমাত্রা এক্সিকিউট করবে না। প্লাস এনার ছকে আরেকটা প্রবলেম যেটা আমি দেখছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে। তো চন্দ্রভঙ্গ কালসর্প দোষের জন্য ইনি মানসিকভাবে আরও বেশি ডিস্টার্ব হয়ে থাকবেন। তো এটাও কিন্তু প্রতিকার করা অবশ্য কর্তব্য, ঠিক আছে। তো আজকে আমি এখানেই লাইভটা শেষ করছি। আমি জানি না সাউন্ড কতটা ক্লিয়ার এসেছে বা সবাইকে কতটা ভালো মানে প্রেডিকশন আমি দিতে পেরেছি। আমাকে একটু কমেন্টে জানাবেন সবাই আপনাদের কেমন লেগেছে, কারণ এটা আমার ফেসবুকের প্রথম লাইভ, এর আগে আমি কোনোদিন লাইভ করিনি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি এরকম লাইভ মাঝে মাঝেই করব এবং আপনাদের যে কোনো একটা প্রশ্নের ফ্রি উত্তর দেব। এবং আপনারা যদি আমাকে পার্সোনালি কনসাল্ট করতে চান তাহলে আমার প্রোফাইলে আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন। ইনবক্সে কিন্তু শুধুমাত্র কনসালটেশন ওরিয়েন্টেড মেসেজেরই রিপ্লাই দেওয়া হয়, আদার্স কোনো রকম মেসেজের কিন্তু রিপ্লাই দেওয়া হবে না। এবং ইনবক্সে যদি কেউ ডেট অফ বার্থ দিয়ে জানতে চান যে আমার সময়টা কেমন যাবে, তাকেও কিন্তু এন্টারটেন কোনোভাবেই করা হবে না। তো শুধুমাত্র কনসালটেশন ওরিয়েন্টেড বা অ্যাপয়েন্টমেন্ট ওরিয়েন্টেড যদি কোনো কোয়ারিজ থাকে সেটা নিয়ে ইনবক্স করতে পারেন, সেটার অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এবং না হলে সব থেকে বেটার হয় আমার প্রোফাইলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে আমাকে কল করে নেবেন। কল করলে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে প্রসিডিওর সেটা বলে দিতে পারবো, ঠিক আছে। আজকে এই অবধি থাক, আবার আমি কোনোদিন লাইভে